নমস্কার, পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। চলুন আজ আপনাদের অনেকটা পেছনের দিকে নিয়ে যাই। কম নয়, 29 বছর আগে একটা ঘটনা আপনাদের সামনে আজকে তুলে ধরি। কি হয়েছিল 1996 সালে 16ই মে পর থেকে কি কি ঘটনা ঘটেছিল। এই 10টা দিন রাজনীতির ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ, ভারতীয় রাজনীতির ইতিহাসে, বাংলার রাজনীতির ইতিহাসে। কারণ এই 96 সালের 16ই মের পর এই 10টা দিনের মধ্যেই বাঙালি প্রত্যাশা করেছিল, তাদের সেই প্রত্যাশা পূরণ হয়নি। বাঙালি স্বপ্ন দেখেছিল, তাদের সেই স্বপ্ন পূরণ হয়নি। কারণ ওই সময়টাই জ্যোতি বসু প্রধানমন্ত্রী হবেন এরকম একটা প্রত্যাশা বাঙালির ছিল, কিন্তু তার দল সেটা মানেনি। সিপিএম যখন অন্যান্য রাজনৈতিক নেতারা, লালু প্রসাদ যাদব, মুলায়ম সিং যাদব, বিশ্বনাথ প্রতাপ সিং, সব যারা তখন জাতীয় রাজনীতির হুজ হু ছিলেন, তারা সবাই চাইছিলেন জ্যোতি বসু প্রধানমন্ত্রীর দায়িত্বে বসুন, কিন্তু পার্টি গড়রাজি হয়েছিল। প্রথমে পলিট ব্যুরো, তারপর কেন্দ্রীয় কমিটি নাকচ করে দেয়, দল সরকারে যোগ দেয়নি, জ্যোতি বসুকেও প্রধানমন্ত্রী হিসাবে মেনে নেয়নি। সেই সময় জ্যোতি বসুর নিরাপত্তার দায়িত্বে ছিলেন নপরাজিত মুখোপাধ্যায়। ওই 10 দিন নপরাজিত মুখোপাধ্যায়ও জ্যোতি বসুর সঙ্গে ছিলেন তার সিকিউরিটি ইনচার্জ হিসাবে। তার চোখের সামনে এই পরপর আমি যে ঘটনাগুলো বলছি ঘটে গিয়েছিল। তার চোখের সামনেই তিনি দেখেছিলেন যে জাতীয় নেতারা আসছেন, সিকিউরিটি আসছেন, এবং সবাই জেনে গিয়েছিল যে জ্যোতি বসুই প্রধানমন্ত্রী হবেন। সেই অনুযায়ী তার যারা সিকিউরিটি আধিকারিক, এসপিজি, দিল্লি পুলিশ, তারাও তৈরি হচ্ছিল, কিন্তু হয়নি, বা বলা যেতে পারে তাকে বাধা দিয়েছিল তারই পার্টি। আজকে চলুন আমরা নপরাজিত বাবুর মুখ থেকেই শুনে নিই 16ই মের পর 96 সালের কি কি ঘটনা ঘটেছিল। নপরাজিত বাবু, ওই 96 যে সাল, সেই সময় জ্যোতিবাবু যখন দিল্লি গেলেন এবং আমরা শুনতে পেলাম যে ওনার প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা একটা উজ্জ্বল হচ্ছে, সেই সময় আপনি ডিআইজি সিকিউরিটি হিসাবে ওই 7 দিন আপনি ওনার সঙ্গে ছিলেন। আপনি যদি একটু ঘটনাটার বর্ণনা করেন, কি হয়েছিল ঠিক। নমস্কার, ধন্যবাদ আমাকে এই বিশেষ অনুষ্ঠানে ডাকার জন্য। আমি আপনাকে সংক্ষেপে বলি, ঘটনাটা অনেক লম্বা, বলতে গেলে পুরো জিনিসটা বলতে গেলে একটু সময় লাগবে। তো যদি একটু 5 মিনিট সময় দেন তাহলে আমি জিনিসটাকে একটু বিস্তারিত ভাবে বলতে পারি। তা আমার যতদূর স্মরণে আছে, এটা অনেকদিনকার আগেকার ঘটনা, প্রায় 19 বছর আগেকার ঘটনা। 1996-এ ইলেকশন হয় এবং সেই বছরে আগে দেখা যেত যে পশ্চিমবঙ্গ যে বিধানসভা ইলেকশন এবং লোকসভা ইলেকশন আলাদা আলাদা হতো, কিন্তু সেই বছরে লোকসভা এবং বিধানসভা ইলেকশন একসঙ্গে হয়। তার কারণ হচ্ছে 91 সালে লোকসভা এবং বিধানসভা ইলেকশন একসঙ্গে হয়েছিল। যাই হোক, রেজাল্ট যখন বেরোচ্ছে মোটামুটি, তখন জয়বাবু আমাদের ডেকে বললেন, জয়বাবু অর্থাৎ ওনার যে কনফিডেন্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ছিলেন, ওনাদের সঙ্গেই মেনলি আমাদের লায়াজনটা থাকতো, প্রোগ্রাম ইত্যাদি সব উনি আমাদের বলে দিতেন যে এখানে যেতে হবে, ওখানে যেতে হবে। তো সেইভাবে উনি আমাকে ডাকলেন একদিন। আমি তখন লর্ডসিনা রোডে বসতাম, তো বললেন যে একটু চলে আসুন রাইটার্স বিল্ডিং এ, জরুরি কথা আছে। এটা বিকেল সন্ধ্যের দিকে। তা আমি তখন গেলাম। তখন উনি আমাকে বললেন যে আচ্ছা নপরাজিত বাবু, এরকম দিল্লি যেতে হবে, আগামী পরশুদিন সকালের আর্লি মর্নিং ফ্লাইটে যেতে হবে, এবং এবার আপনারা একটু তৈরি থাকবেন যে এটা একটু প্রলং পিরিয়ড থাকতে হবে। তা আপনার টিমকে আগেই পাঠিয়ে দিন, কালকে বিকেলের মধ্যেই ওরা যেন চলে যায় রাজধানীতে, এবং আপনি যেরকম আমাদের সঙ্গে যান প্লেনেতে সেরকম আসবেন। তা আমি বললাম যে কতদিনের জন্য তৈরি হয়ে যেতে হবে? তো বললেন মিনিমাম 10 থেকে 12 দিন, এটা আপনি মাথায় রাখুন, সেইভাবে আপনার টিমকে পুরো প্রিপেয়ার করে পাঠান। তো আমাদের ডিএসপি সাহেব ছিলেন সৌগত সেন,
এবং ইন্সপেক্টর এন্ড আদার যে প্রোটেকশন টিমের ছিল তাদের সেইভাবে ব্রিফ করে পরের দিন বিকেল বেলায় রাজধানীতে রওনা করে দিল, যাতে ওরা আর্লি মর্নিং এ দিল্লি পৌঁছে যায়। এবার আমরা যথারীতি ফ্লাইটে দিল্লি গেলাম। যখন দিল্লি পৌঁছই, আমরা নর্মালি উনি বঙ্গভবনে উঠতেন, বঙ্গভবনে নিয়ে যাওয়া হলো। তখন দেখছি যে বঙ্গভবন অন্য অন্য দিনের মানে অনুপাতে একটা বিরাট হইচই হচ্ছে। ওখানে দিল্লি পুলিশ চলে এসছে। দিল্লি পুলিশ ইনফ্যাক্ট আমরা প্রথম দেখলাম যে এয়ারপোর্ট থেকেই উনাকে পাইলট করে এসকর্ট করে নিয়ে গেল। এটা আনইউজুয়াল, এরকম হতো না। তো তখনই আমার মনে সন্দেহ হলো যে হ্যাঁ, কিছু একটা হতে যাচ্ছে। তো তারপরে দিল্লিতে গেলাম, যখন ওনার ঘরে গেলাম, তখন ইন্টেলিজেন্স ব্যুরোর টিম, এসপিজির টিম, দিল্লি পুলিশের টিম সব এসে আমাকে জিজ্ঞেস করছে যে উনি কোথায় থাকেন, কোন ঘরে থাকেন, কি উনার রুটিন, হ্যানা ত্যানা, ঘরের সিকিউরিটি কি আছে ইত্যাদি প্রভৃতি। তা আমরা বললাম যে দেখুন, আমরা তো পুরোই ব্যবস্থা করি না, আমাদের এই সাজেশন আছে, এই করতে হবে, ওই করতে হবে, আর কি হ্যানা মোটামুটি ত্যানা। আমরা ওখানে বার্তা চলে গেছিল যদি প্রধানমন্ত্রী হতে পারেন তার হ্যাঁ নাম। হ্যাঁ 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 হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। হুম তারপরে উনি যে দিল্লি ইন্টেলিজেন্স ব্যুরোর যে ভিআইপি সিকিউরিটির যিনি অফিসার এসেছিলেন অফ দি র্যাঙ্ক অফ এসপি, তো উনি আমাকে হিন্টই দিলেন যে দেখুন, যদি উনি কাল পরশুর মধ্যে ডিক্লেয়ার হয়ে যান, তবে কিন্তু বঙ্গভবনে ওনাকে রাখা চলবে না, ওনাকে নিয়ে গিয়ে এতে কি বলে একটা সেফ প্লেসে রাখতে হবে। তো আমি বললাম, ঠিক আছে, আমরা তা যা হবে তখন সেই হিসেবে হবে, সেই হিসেবে ব্যবস্থা হবে। তারপরে আমাদের পরের দিন থেকে দেখলাম পলিট ব্যুরো মিটিং হলো ওনাদের যে গোপালন ভবনে। সকালবেলা মোটামুটি 9টা 9:30 10টা নাগাদ আমরা চলে যেতাম ওনাকে নিয়ে। উনি চলে যেতেন 1:30টার সময়, লাঞ্চ টাইম হতো, ওনাকে নিয়ে আবার বঙ্গভবনে ফেরত আসা হতো। আবার লাঞ্চ করে 3টের মধ্যে উনি চলে যেতেন এবং 5:30 6টা অব্দি মিটিং চলতো। তা দুদিন এরকম মিটিং হয়। তো দুদিন পর থেকে দেখা গেল যে বিভিন্ন আদার পার্টিস লোকেরা এসে এসে ওনার সঙ্গে গোপালন ভবনে দেখা করছেন এবং এতে কি বলে বঙ্গভবনেও এসে দেখা করছেন। তার মধ্যে প্রমিনেন্ট আমি যা দেখেছিলাম, আমার যা মনে আছে, মিস্টার ভিপি সিং এসছিলেন, তারপরে লালু প্রসাদ যাদব এসছিলেন, তারপরে আপনার মুলায়ম সিং যাদব এসছিলেন। তা একদিন আমাকে বললেন, কি বলে জয়বাবু বললেন যে দেখুন, এটা মনে হচ্ছে আরো একটু বেশি থাকতে হবে। তার কারণ আমি বললাম, কেন, কি হয়েছে? তো বলে দেখুন, পলিট ব্যুরোতে ডিসিশন হলো না যে উনি প্রধানমন্ত্রী হিসেবে জয়েন করবেন কি করবেন না। অ্যাকচুয়ালি এটা একটা বিগার ফোরামে এটা ডিসিশনটা হওয়া উচিত। তো তাই জন্য সেন্ট্রাল কমিটি মিটিং ডাকা হয়েছে। তা আমি কবে থেকে? বলে দেখুন, আজকে তো খবর গেল ওরা একটা দিন গ্যাপ দিচ্ছে, সেন্ট্রাল কমিটি মেম্বারসরা নেক্সট ডে, মানে অর্থাৎ পরশু দিন ওরা সব দিল্লিতে হাজির হবে। হ্যাঁ, তখন এই মিটিংটা হবে এবং সেখানেই ফাইনাল ডিসিশনটা হবে যে whether সিপিএম পার্টি উইল জয়েন দি গভর্নমেন্ট অর নট জয়েন, এবং উনি প্রধানমন্ত্রী হবেন কি হবেন না। তো এখানে ক্যাচটা ছিল যে সিপিএম পার্টি উইল জয়েন দি গভর্নমেন্ট অর নট, এইটার ওপরেই বেশি এমফাসিসটা ছিল আর কি। তো তারপরে কথা হলো, তো যথারীতি মিটিং ফিটিং হতে লাগলো। তো একদিন আমি দেখলাম মিটিং, আমরা তো মিটিং এর মধ্যে অবভিয়াসলি আমরা থাকতাম না, আমরা, ওটা তো সিক্রেট মিটিং হতো, আমরা বাইরে থাকতাম। তো আমরা কিছু জানতামও না যে কি হচ্ছে না হচ্ছে, জানার চেষ্টাও করতাম না। তো একদিন হঠাৎ দেখলাম যে মিটিং হয়ে যাবার পরেই গোপালন ভবনে মুলায়ম সিং যাদব এবং লালু যাদব দুজনেই এলেন, খুব মানে হন্তদন্ত হয়ে। এবং আমরা যা শুনতে পারলাম, ওনারা বললেন যে আপনি প্রধানমন্ত্রী কেন হচ্ছেন না? তো উনি বললেন, না, আমার পার্টিটাই ডিসাইড করবে যে কে প্রধানমন্ত্রী হবে কি হবে না, আদৌ আমরা প্রধানমন্ত্রীতে যাবো কিনা। তো বলে, পার্টি আবার কি, আপনি তো পার্টি। তো উনি বললেন যে না না, আমি পার্টি টাটি কিছু নই, আমাদের সিস্টেম আপনাদের মতো নয়। আমাদের যে সেন্ট্রাল কমিটি, পলিট ব্যুরো, এরা যতক্ষণ না মেজরিটি ডিসিশন নিয়ে বলছেন যে হ্যাঁ এটা করা হবে কি এটা করা উচিত কি এটা করা উচিত নয়, ততদিন আমি কিছু করতে পারবো না, আমি পার্টির ওপরে যেতে পারবো না। এটা ওনার অবজারভেশন ছিল। তা যাই হোক, এর পরে পরবর্তীকালে মিটিং গুলো হতে থাকে এবং এর মধ্যে একটা খুব ইন্টারেস্টিং ঘটনা ঘটে যে উনি তো কোনোদিনও মিটিং, মানে প্রেস মিডিয়া তো প্রচন্ড ভাবে, যখন সেন্ট্রাল কমিটি মিটিং ডাকা হলো
প্রেস মিডিয়ার সন্দেহ হলো যে উনি বোধহয় প্রধানমন্ত্রী হচ্ছেন, কিন্তু উনাকে বারবার বলা হতো যে আপনি বলুন, কিন্তু উনি কোনো প্রেস ব্রিফিং দিতে রাজি হতেন না। এবং লাঞ্চ টাইমে যখন বেরোতেন এবং ইভিনিং এ যখন মিটিং শেষে উনি যখন বেরোতেন, তখন বলে দিতেন যে পার্টি উইল ব্রিফ, পার্টির যে মুখপত্র আছে সে ব্রিফিং করবে, আমি কিছু বলবো না, আই এম জাস্ট এ পার্টি মেম্বার। তো এই বলে উনি বেরিয়ে চলে যেতেন। তা একদিন দুপুরবেলা যখন উনি লাঞ্চ টাইমে যাবেন, তার আগে আমরা একটা সূত্রের মাধ্যমে খবর পেলাম যে ন্যাশনাল মিডিয়া, তার মধ্যে আজ তাক আছে, এনডিটিভি আছে, আরো বিভিন্ন মিডিয়া যে দিল্লিতে ছিল, তারা উনি যখন সিঁড়ি দিয়ে নামবেন, দোতলার সিঁড়ি দিয়ে নামবেন, ইনসিডেন্টলি দোতলার সিঁড়িটা খুব সরু, ওখানে যদি আপনি আটকে দেন রাস্তাটা, তো পাশ দিয়ে কেটে বেরিয়ে যাওয়ার কোনো উপায় নেই। তো বলে ওরকম ভাবে আটকে দেওয়া হবে এবং উনাকে ফোর্স করা হবে যে উনি কিছু বলবেন, এটা না বললে আমরা ওরা রাস্তা ছাড়বো না। তো তখন এটা পেয়ে আমরা একটু অ্যালার্মড হয়ে গেলাম। আমরা জয়বাবুকে বললাম যে দেখুন, এরকম খবর পেয়েছি যে জোর করে উনার মুখ দিয়ে কিছু কথা বের করাবে, তা উনাকে আটকে রাখবে, যতক্ষণ না উনি বলছেন ততক্ষণ ছাড়বে না। তো এই পরিস্থিতিতে ওনার ইনস্ট্রাকশন কি, কেন এরা তো মিডিয়ার লোক, এর খুব সেন্সিটিভ ব্যাপার আছে, কি করা যায়, কি করতে হবে সেটা বলুন। তো উনি তখন উনার জ্যোতিবাবুর সঙ্গে কথা বলেন, কথা বলে আমাদের ইনস্ট্রাকশন দিলেন যে দেখুন, উনার যদি পথ আটকাবার চেষ্টা করে তাহলে আপনারা ওদের সরিয়ে দেবেন, যেভাবেই হোক সরিয়ে দিয়ে ওনাকে ফ্রি প্যাসেজ করে গাড়িতে তুলে দেবেন, এবং উনার যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয়, ফিজিক্যাল হার্ম, ড্যামেজ, পথ আটকানো এসব কিছু চলবে না। তো আমরা বললাম ঠিক আছে। যথারীতি যখন উনি ওই তখন বোধহয় 1:30 না 1:45 বাজছে, উনি সিঁড়ি দিয়ে নামছেন, তখন দেখলাম এই বিভিন্ন যে সিনিয়র জার্নালিস্ট আছে, যেরকম আশুতোষ বাবু, ওর নাম কি, যাই যাই হোক সব ইয়ে আছে, এনডিটিভি জার্নালিস্ট যখন তদানীন্তন ছিলেন, গোস্বামী বাবু ইত্যাদি, ওনারা সব আসেন, এসে ওনাকে আটকে দেন এবং জেদ করতে থাকেন যে বলতে হবে। তো উনি বলেন যে না, আমি কিছু বলবো না, ইয়ে আমাদের পার্টি ব্রিফিং করবে, ওরা যা বলবে সেটাই ফাইনাল হবে, ওদের কাছ থেকে আপনারা শুনুন। তো উনি যখন ছাড়ছেন না, তখন আমরা পথটা ক্লিয়ার করে জোর করে সরিয়ে নিয়ে ওনাকে নিয়ে গাড়িতে তুলে নিয়ে এবং আমরা এসকর্ট করে ওনাকে বঙ্গভবনে পৌঁছে। বিকেল বেলা যখন ফেরত আসি 3টের সময়, আমরা দেখছি যে গোপালন ভবনের সামনে টপ ফপ ভাঙা, কাঁচ ফাঁচ ভাঙা। তো খবর নিলাম, বলে না এরকম মেরেছে, ও ঘটনার পরে ওরা খুব উগ্র হয়ে যায়, উগ্র হয়ে ইট ফিট মারে, কিছু টপ টপ ভেঙে দেয় ইত্যাদি প্রভৃতি। তারপরে আপনাদের বিরুদ্ধে এফআইআর ও করেছে লোকাল থানাতে দিল্লিতে। তো আমরা বললাম, ঠিক আছে, আমরা তো ইন দ্য কোর্স অফ ডিউটি হ্যাঁ, করেছি, তো এটা তো আমাদের কোনো দোষ নেই। তারপরে শুনি নাকি সীতারাম ইয়েচুরি সাহেব ওনাদের ব্রিফিং ও করেছেন, বলছে এরা তো কলকাতা থেকে এসছে, সিকিউরিটির লোক, তা এরা যা করেছে সেটা নিয়ে আমার কিছু বক্তব্য নেই, তবে হ্যাঁ আমি খুব দুঃখিত যে এরকম একটা ঘটনা ঘটেছে ইত্যাদি প্রভৃতি। তো তারপরে ওই ম্যাটারটা আস্তে করে ঠান্ডা হয়ে যায়। এরপরে আরেকদিন মিটিং হলো, তখন একদিন আমি জয়বাবুকে জিজ্ঞেস করলাম যে জয়বাবু বলুন তো যে থামস আপ না থামস ডাউন। তা আমার দিকে জয়বাবু ইশারা করে বললেন যে থামস ডাউন। তা আমি তখন বুঝতে পারলাম যে আর কিছু হবে না। বলে তারপরের দিনই উনি বললেন যে আচ্ছা, আমাদের এবার আপনার টিকিট ফিকিট কেটে নিন, আমাদের ব্যাক করতে হবে এবং এটা টিমকে কতদিনের পরশুদিন। মধ্যে ছিল এটা, আর কি 16ই মের পর এটা ঘটনাটা এটা 96? 16ই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 16ই মের পর। 16ই থেকে আমার যতদূর স্মরণে আছে আমরা বোধহয় 26 কি 27 তারিখ অব্দি ওখানে ছিলাম। আর কি সেই দিন 26 কে, হ্যাঁ 10 10 দিন। দিন, 10-11 দিন আমরা এই ওখানে যে ছিলাম। জ্যোতিবাবুকে যখন না করে দিল পার্টি বা মানলো না, উনি কি খুব হ্যাঁ, আর কি চুপচাপ হয়ে গেলেন? ওনাকে কিরকম ভাবে দেখে, বা ওনার বডি ল্যাঙ্গুয়েজ যেরকম যাওয়ার সময় দেখেছিলেন, না আসার দেখুন, সময়? ওনার একটা গুণ ছিল, উনি বহিঃপ্রকাশ কিছু করতেন না। উনি আহ সুখের সময়ও যেরকম থাকতেন, দুঃখের সময়ও সেরকম থাকতেন। তবে হ্যাঁ, একটা জিনিস দেখেছিলাম, উনি যখন সন্ধেবেলা ফেরত চলে এলেন, উনি কারোর সঙ্গে কথা টথা বললেন না এবং নিজের ঘরে চলে গেলেন। তা আমরা ভাবলাম এটা বোধহয় নর্মাল। তবে মনে হয় হয়তো, আমি জানি না ঠিক, মনে হয় হয়তো উনি একটু আপসেট ছিলেন, কেন জয়বাবু যেটা বললেন যে আর হচ্ছে না। হ্যাঁ, জয়বাবু ইতিমধ্যে একটা কথা বলেছিলেন আমাদের, যে মিস্টার মেননও তখন ওনার সঙ্গে ছিলেন। মিস্টার মেনন হচ্ছেন একজন ভেরি সিনিয়র আইএএস অফিসার, ওনার প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন। তো উনি বলেছিলেন যে যদি জ্যোতিবাবু প্রাইম মিনিস্টার হন, তাহলে মেনন সাহেব ওনার সঙ্গে দিল্লিতে আসবেন
এবং আপনাকেও আসতে হবে, আপনাকে ওনার সিকিউরিটিটা বোঝাতে হবে, আপনাকে এখানে থাকতে হবে। এবং ঠিক আছে, যা আছে আছে, আমি থাকবো না, এবং মেনন সাহেবও থাকবে, সে তো মেনন সাহেব বলেই দিয়েছেন। তো এই কথাটা কিন্তু বলেছিলেন ইন বিটুইন। হুম। মোটামুটি যা মনে হলো, উনি অ্যাডমিনিস্ট্রেটিভ প্রশাসনিক যে ঘুঁটি সাজানো, সেটা জয়বাবু সাজিয়ে নিচ্ছিলেন। আর কি তো উনিও সেটা করতে শুরু করেছিলেন, কারণ হ্যাঁ, শুরু করেছিলেন। জয়দা তো তো আর যাই হোক, জ্যোতিবাবুর যা সঙ্গে হলো হলো। জয়দা তো আর জ্যোতিবাবুর সঙ্গে কথা না বলে আপনাদের কথা দেবেন না, না? না 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 না, সে তো দেবেনই না, সে তো হ্যাঁ। দেবেনই না। মোদ্দা কথা এটা হয়েছিল, এই ঘটনাটা হয়েছিল। হুম, হুম। তো এটার পর আর কি, তারপরে দেখা গেল যে উনি তো হলেন না। আচ্ছা, উনি যখন তা- হলেন না, তখন হুম, কিন্তু এই যে যারা আজকে জাতীয় নেতা, তারা কি তখন আর এসেছিলেন? মুলায়ম সিং যাদব, লালু প্রসাদ হ্যাঁ যাদব? হ্যাঁ হ্যাঁ, তারপরেও এসছিলেন। এবং আমি যেটা নোটিস করলাম, তার পরের দিনই আবার উনি এই করুণানিধির সঙ্গে দেখা করতে গেলেন, এবং আপনার জয়ললিতা, সেটা না তারপরে হয়ে যাওয়ার পর? হ্যাঁ এক্স্যাক্টলি, সেখানেও আমি একটা ঘটনা বলছি। তখন আমি জিজ্ঞেস করেছিলাম যে কি ব্যাপার, তো উনি বললেন যে না, পরবর্তী প্রাইম মিনিস্টার কাকে করা হবে হ্যাঁ। সেই ডিসিশনটা নিতে হবে। তো হুম, তখন আমরা বললাম কে হবে, তো বললো না, ওই মনে হচ্ছে দেবেগৌড়াই হবেন। তো সেই ডিসিশনটা ফাইনাল করার জন্য হুম, উনি কিন্তু এই মুলায়ম সিং যাদব বলুন, বিপি সিং বলুন, করুণানিধি বলুন, ওনাদের সঙ্গে গিয়ে গিয়ে ওদের যে রেসপেক্টিভ তামিলনাড়ু ভবন কি ইউপি ভবন, এগুলো বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে মিটিং করেছিলেন দুদিন। তারপরে যখন ফাইনাল হয়ে গেল দেবেগৌড়া হবেন, তো তখন উনি চলেন। আচ্ছা, ইনসিডেন্টলি একটা ঘটনা আপনাকে বলছি, খুব ইন্টারেস্টিং ঘটনা, যেটা জয়বাবু আমাকে, জ্যোতিবাবুর কথাটাই আমাকে কমিউনিকেট হুম, করেছিলেন। সেটা হচ্ছে যে একদিন আমরা দুপুরবেলা আম, ওই ইয়েতে গোপালন ভবন থেকে বঙ্গভবনে যাই। তো যে হুম, রুটটা সেদিন নেওয়া হয়েছিল, সেটা ওই রাইসিনা হিলের থ্রু দিয়ে গিয়ে যে বোট ক্লাবটা পড়ে, ওই যে হুম, আপনি যদি মনে রাখেন, এবং দুধারে যে গার্ডেন্স গুলো আছে, ইন্ডিয়া গেটের হুম, গার্ডেন্স গুলো, সেখান দিয়ে সেই রাস্তা দিয়ে যাওয়া হচ্ছিল। তখন উনি দেখলেন, উনি অবজার্ভ করলেন যে দুধারে কি নর্থ ব্লক এন্ড সাউথ ব্লক সেন্ট্রাল সেক্রেটারিয়েটের যারা এমপ্লয়িজ, তারা এসে বসে আড্ডা মারছেন, এই করছেন, খাওয়া দাওয়া করছেন, ইচ্ছে, কেউ অফিসে নেই। তো উনি তখন অবজার্ভ করলেন যে ভাই, ইন্ডিয়ার লোকেরা কি, আমলারা কি কাজ ছেড়ে দিয়েছে? কেননা যেহেতু সরকারে কে থাকবে, প্রধানমন্ত্রী কে হবে, এইটা নিয়ে কোনো আলোচনা হচ্ছে না, কোনো ডিসিশনে আসা যাচ্ছে না। তার জন্য কি এরা কাজ ছেড়ে দিয়েছে? এটা করতে বারণ করুন, এরম করলে তো মুশকিল হবে, দেশ চলবে না। আমলাদের কাজ করতে বলুন, আমলারা কাজ করুক, আমরা আমাদের ডিসিশনটা নেব, ওদের এ নিয়ে মাথা ঘামাতে বলছেন কেন? হুম, জয়বাবু আমাকে হাসতে হাসতে বললেন যে এরকম উনি একটা অবজারভেশন করেছেন। তো আমি বললাম হ্যাঁ, এটা তো হচ্ছেই, আমরা খবর পাচ্ছি। তখন সব হাল ছেড়ে বসে আছে যে কে হবে পরবর্তী সরকার, কে হবে, এটা হাল ছেড়ে বসে আছে। তো আমার বলার বক্তব্য হচ্ছে যে উনি চতুর্দিকেই নজরটা রাখতেন, যে কে কি করছে না করছে। এটা একটা বিশেষ গুণ আমি দেখেছিলাম হুম। ওনার মধ্যে। তারপর থেকে শেষ প্রশ্ন, আজকে এই ঘটনার 29টা বছর হয়ে গেছে। হ্যাঁ 29 বছর। আপনি যদি হ্যাঁ পেছন ফিরে তাকান, হ্যাঁ, আপনি হ্যাঁ। একজন পলিটিশিয়ানকে কিভাবে আর কি চোখের সামনে দেখলেন যে একটা প্রধানমন্ত্রী হবে, এই একটা আশা ছিল বা আলোচনা হচ্ছিল। তারপরে তিনি এলেন না। তিনি আবার প্রধানমন্ত্রী পদে অন্য কাউকে ঠিক করলেন। আবার রাজ্যে ফিরে এলেন মুখ্যমন্ত্রী হিসেবে তার কাজ শুরু করলেন। কিভাবে আপনি এক কথায় পুরো জিনিসটাকে বর্ণনা করবেন? তা উনি খুব বিচক্ষণ লোক ছিলেন, এটা আমি দেখলাম। এবং উনি যেটা আমি দেখলাম, খুব কুল, এবং কোনো ইমোশনস উনি কোনোদিন দেখাতেন না। যে যদি কোনো সেটব্যাকও হয়, সেটা উনি সেটা প্রকাশও করতেন না, এবং নর্মাল ওয়েতে উনি কাজ করতেন। যে এভরিথিং, যেটা আমার যেটা মানে মনে হলো, আমি জানি না আমার মূল্যায়নটা সঠিক কিনা, তবুও আমার যেটা মনে হলো যে উনি জিনিসগুলো অ্যাজ ইট ইজ কামিং টু হিম সেইভাবে নিতেন। যদি কোনো ভালো জিনিস আসতো, সেটাকে ভালোভাবে অ্যাকসেপ্ট করতেন, খারাপ জিনিস এলে সেটাকে ওই সেম ওয়েতে অ্যাকসেপ্ট করতেন। এটা নয় যে খারাপ এলে একদম মাথায় হাত দিয়ে বসে পড়লো, আবার ভালো এলে হই হই করে ধেই নাচ করতে লাগলো। এরকম জিনিস উনার মধ্যে ছিল না। উনি হুম, খুব প্র্যাকটিক্যাল টাইপের লোক ছিলেন, এটাই হুম। আমি দেখেছিলাম। এটাই আমার অবজারভেশন ছিল। আই মে বি রং, কিন্তু আমার এই অবজারভেশনটা ছিল। অসংখ্য ধন্যবাদ অপরাজিত বাবু।
অসংখ্য ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। আপনারা শুনলেন নবরজিৎ মুখার্জির কাছ থেকে। একটা বিষয় পরিষ্কার যে জ্যোতিবাবু কিন্তু মানসিক দিক থেকেও প্রস্তুতি নিচ্ছিলেন, না হলে ওনার টিমে কে কে থাকবে উনি সাজাতে শুরু করতেন না। অর্থাৎ উনি কোনো সময় মেননকে বা নবরজিৎ মুখোপাধ্যায়কে দিল্লিতে নিয়ে আসবেন এই কথা জয়কেষ্ট ঘোষ তার যে সিএ ছিলেন তিনি জ্যোতিবাবুর সঙ্গে কথা না বলে এই কথা কোনো সময় তাদের সামনে বলতেন না। কিন্তু হলো না, পার্টি অনুমতি দিল না। কিন্তু তিনি তো জ্যোতি বসু, যিনি লালু প্রসাদ যাদব বা মুলায়ম সিং যাদবকে বলতে পারেন না আমি তো পার্টি নই, তিনি তারপরেও কিন্তু মুখ বন্ধ করেই ছিলেন। ওই একবার বলেছিলেন পরবর্তীকালে ঐতিহাসিক ভুল, তাছাড়া তিনি কিন্তু পুরোটা গিলেছিলেন এবং পরবর্তীকালেও কিন্তু এটা নিয়ে তিনি আর কোনো সময় বাইরে কিছু প্রকাশ্যে নিজের অসন্তোষ প্রকাশ করেননি। তিনি তো পার্টি দরদি এক মানুষ ছিলেন। আজ যখন জ্যোতি বসুর 122তম জন্মদিবসের অনুষ্ঠান পালন হচ্ছে, আমরা চলুন ফিরে যাই 96 সালের সেই দিনগুলোতে। আপনারা শুনুন, আপনাদের মতামত জানান। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।